মানে আমার নাম হচ্ছে মীর ফারজানা শারমিন মোমো। আমি আপনাদের ব্যাচ 7 থেকে হচ্ছে এন্ট্রান্স এক্সাম দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ পাশ করেছি। গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অফ নার্সিং থেকে বিএসসি নার্সিং কমপ্লিট করেছি। আপনি এন্ট্রেন্স পাস করলেন ওয়েল, কিন্তু এই এন্ট্রেন্স দেওয়ার যে মোটিভেশনটা সেটা কোথা থেকে পেলেন আপনি? আমি হচ্ছে আমার ফ্রেন্ড আপনাদের ব্যাচ থেকে একজন পাশ করেছিল, ব্যাচ 3 ছিল সম্ভবত। ও যখন পাশ করছে আমার তখন থেকে ডিটারমাইন্ড ছিল আর কি, যে আমার ফ্রেন্ড যেহেতু পাশ করতে পারছে ইনশাল্লাহ আমিও পাশ করতে পারবো। মানে আগে তো শুনেছি, বাট ও যখন পাশ করছে তখন ভিতরে এটা আসছিল যে আমার দ্বারা এটা সম্ভব। আপনার ওই ফ্রেন্ডের নাম কি বলা যাবে আমাদেরকে? ইসরাত জাহান চৈতি। আচ্ছা, উনি আমাদের এনটিজিবিটি ব্যাচ 2 তে ছিলেন। আপনারা কি ক্লাসমেট ছিলেন কিনা? জি জি, আচ্ছা আমরা হচ্ছে সেম ব্যাচ ছিলাম। আচ্ছা, তার মানে আপনি আপনার ব্যাচমেট পাস করার পর থেকে আপনি এনক্লেস সম্পর্কে জানার চেষ্টা করলেন এবং আপনি মনস্থির করলেন যে আপনি এনক্লেস পাস করেন, তাই তো? হ্যাঁ ভাইয়া। আপনি আমাকে গতকালকে একটা স্ক্রিনশট দিলেন যে একদম ভেরি ফার্স্ট ডে যখন আমাদের ক্লাস শুরু হয় তখন আপনার সাথে আমার কিছু কনভারসেশন ছিল। সেই কনভারসেশনটা তো আমরা জানি, কিন্তু দর্শকদের জন্য যদি আপনি একটু বলতেন। ওই কনভারসেশনের শুরুতে আমি আপনাকে বলেছিলাম যে ব্যাচ 7 থেকে একজন পাশ আর যদি থাকে ওইটা আমি থাকবো, এবং আপনি আমার নামটা যাতে মনে রাখেন, ইনশাল্লাহ আমি পাশ করবো। আলহামদুলিল্লাহ, সেই দিন আমরা পেয়ে গেলাম, আমরা দেখতে পেলাম যে আপনি পাস করে গেছেন। আপনার প্রিপারেশনের সময়কাল কতটুকু ছিল? আমার প্রিপারেশনটা বলবো ভাইয়া অনেকটা স্ট্রাগলের ভিতর দিয়ে গেছে। পারিপার্শ্বিক বিষয়টা আমি অনেক বেশি ফেস করেছি। আপনাদের কথা অনুযায়ী আমি অনেক ভালো প্রিপারেশন নিয়েছি। বলতে গেলে আমি তো জুলাইয়ের ব্যাচে আপনাদের হচ্ছে ছিলাম, ওইখান থেকে ডিসেম্বর পর্যন্ত আমার গ্রোথ অনেক ভালো ছিল। আমি যেটাকে বলবো হাই, ভেরি হাই লেভেলে ছিল। ডিসেম্বরের পর থেকে মানে আমার লাইফে অনেক ট্রেজেডি আসা শুরু করছে। এক্সামের 10 দিন আগে হচ্ছে আমার মামা মারা যান। আমার বাবা মারা গেছে 17 বছর হয়ে গেছে, 2009 হচ্ছে উনি মারা গেছিলেন। তারপরে মামা অনেকটা ক্লোজ ছিলেন আমাদের। তো মামাকে যখন মানে আমার এক্সামে 10 দিন আগে আমি হারাইছি, আমার তখন অনেকটা ডিফিকাল্ট ছিল। মানে আমি তখন মানে লাস্ট মোমেন্টে যে প্রিপারেশনটা থাকে আমি ওটা নিতে পারছিলাম না। পরে ভাইয়া ফাইনান্সিয়াল একটু প্রবলেম ছিল, তো ওটা তো ভাইয়া ওভারকাম করা গেছে। আমি যদি লাস্ট মোমেন্টে আপনি তারপর নুমান ভাইয়া আমাকে মানে এনকারেজ বা কারেজ না করতেন, আমার জন্য অনেকটা টাফ হয়ে গেছিল। আপনি আমাদেরকে বলছিলেন যে আপনার মামা দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবং তার জন্য আপনার বেশ খানিকটা স্ট্রাগল করা লাগছে, দৌড়াদৌড়ি করা লাগছে। তা আমি একটু জানতে চাই যে টপ টপিক একটা, আপনি বললেন যে আপনার বাবা মারা গেছে অনেক বছর আগে এবং এটা খুবই দুঃখজনক। আপনার এই পড়াশোনা তারপর হচ্ছে আপনার এতটুকু আসার পিছনে ফিনান্সিয়ালি স্পন্সর কি করতেন? আমার আম্মু ছিলেন, উনি আমাদের প্রতি খুব হচ্ছে ডিটারমাইন্ড পারসন। আমরা সবাই মোটামুটি একটু ভালো স্টুডেন্ট থাকার কারণে হচ্ছে স্কলারশিপে ম্যাক্সিমাম জিনিসগুলো আমরা হচ্ছে ক্রস করেছি। বাট আমার আম্মু একটা দিকে ছিলেন, ওইটা তো এই বিষয়ে তো ওইভাবে জানেন নাই। আমি জাস্ট এটা বলছিলাম যে আম্মু আমি এটাও করবো, ইনশাল্লাহ আমি পাস করবো, তুমি জাস্ট আমার সাথে থাকো। তো আমার ফ্যামিলি ওই জিনিসে ভাই আমাকে অনেকটা সাপোর্ট করছে, যেটা বলার বাহিরে। তো আমার ফ্যামিলি সাপোর্টের কারণে মনে হয় আমি এত দূর পর্যন্ত আসতে পারছি, আর বিশেষ করে আমার আম্মু। আপনি আপনার মাকে বললেন যে আপনি পরীক্ষা দিতে চান, তারপর উনি কখনো জানতে চায় নাই যে আপনি এই পরীক্ষাটা কেন দিবেন, এই পরীক্ষাটা দিলে কি হবে? ভাইয়া আমার আমেরিকাতে যাওয়া বা এটা স্বপ্ন দেখার পিছনে মূল কারণ আমার আম্মু, আমার থেকে বেশি আমার আম্মুর স্বপ্ন আমেরিকা। আচ্ছা, আমার মনে হচ্ছে যে হ্যাঁ উনার একটা স্বপ্ন যে আমরা যাতে আমেরিকাতে যেতে পারি, এরকম একটা। আমার মনে হচ্ছে আমার কাছে যদি এই স্কোপটা আছে আমাকে তো একটু পরিশ্রম করতে হবে। আমি আমার হচ্ছে লাকটা হচ্ছে কাজে লাগাই। আমি আমার ডিটারমিনেশন এমন ভাবে করি যাতে মানে আমি বলতে পারি যে আমি 100% আমার হার্ডওয়ার্ক করেছি। যখন প্রিপারেশন শুরু করলেন ব্যাচ 7 থেকে আপনার স্কোরটা সবসময় কেমন থাকতো এবং আপনি ওই স্কোরটা কিভাবে তুলতেন? আমার তো ভাইয়া স্কোর সবসময় টপেই থাকতো। টপার বলে আরো বেশি প্রেশার ছিল ভিতরে। আর স্কোর বলতে আপনাদের এক্সাম এমন প্যাটার্নে কেউ কিন্তু বুঝতে পারতো না যে সে কি টপ করবে নাকি সে ফেল করবে, কারণ আমরা যখন সাবমিট করতাম তারপরে হচ্ছে আমরা রেজাল্ট পেতাম। আর আপনাদেরটা সবচেয়ে বেশি আমার কাছে যেটা ভালো লাগছিল, আপনারা তো একটা বা দুইটা ক্লাস করার পর আমাদের সিস্টেম অনুযায়ী এক্সাম নিতেন, তাই না? তো তখন তো সিস্টেমের ভিতরেই থাকতো বিষয়টা। আর আমি আপনাদের শীট পড়তাম, তারপরে হচ্ছে ওইগুলো আবার হচ্ছে চ্যাট জিপিটির মধ্যে একটু অ্যানালাইসিস করতাম। মানে আমার কাছে মনে হতো যাতে কন্টেন্ট আমার মাথায় একদম ক্লিয়ার থাকে, আমি আলাদা কোয়েশন আসলেও যাতে আমি দিতে পারি। আর সেফটিটা সবসময় মাথায় রাখতাম। আমি যে কোয়েশন পারতাম না ওইখানে আমি গেসিং করতাম যে এখানে কোনটা হচ্ছে সেফ অপশন আমার জন্য। তো আলহামদুলিল্লাহ এরকম করে তো লাস্ট পর্যন্ত টপে ছিলাম ভাইয়া। আপনি কি কি রিসোর্স অ্যাকচুয়ালি এই থ্রু আউট দ্য প্রিপারেশন সময় আপনি ফলো করছেন? ভাইয়া ফার্স্ট এর দিকে আমি আপনাদের হচ্ছে শীট, আপনাদের ক্লাস এগুলো হচ্ছে গিয়ে হচ্ছে ইউজ করেছি, সাথে চ্যাট জিপিটি ছিল। আপনারাই বলতেন যে কোনো কিছু না বুঝলে চ্যাট জিপিটি থেকে দেখবেন। সাথে হচ্ছে আমি ওইরকম ভাবে কোনো ইউটিউব চ্যানেল ছিল না, বাট তারপরেও
নার্স সারার ইউটিউব চ্যানেলটা আমি একটু দেখতাম, যে টপিকটা আমার খুব বেশি ঝামেলা হইতো। তারপরে হচ্ছে আপনার যে সিম্পল নার্সিং এর ওটা হচ্ছে একটু দেখতাম। পাশাপাশি হচ্ছে কিছু কোয়েশন ওরা দিত না, যে 75 এরকম হালকা হচ্ছে একটু দেখতাম। বাট পরে যখন হচ্ছে আপনি সিস্টেম আমাদের একটা সেকেন্ড লেয়ার এক্সাম নিয়েছিলেন, তখন হচ্ছে আমি মার্কের হচ্ছে কিছু ভিডিও ছিল, আমি তখন ওইগুলো একটু স্পেসিফিক হচ্ছে দেখতাম মানে ইউটিউবে। আর সাথে হচ্ছে ভাই আপনাদের রিভিউ বুকটা হচ্ছে আমি দেখছিলাম, আর শিটগুলো আবার হচ্ছে রিভাইজ করেছিলাম আবার যখন আমি সিস্টেম ওয়াইজ এক্সাম দিয়েছি। আমার কাছে মনে হয়েছে যে আপনার আমি সিম্পল নার্সিং ভাইয়া দেখছি সেকেন্ড লেয়ারে যখন হচ্ছে আপনাদের এক্সাম ছিল, কারণ তখন আমি একটা জিনিস অ্যাড করছিলাম। তো আমার কাছে আপনাদের সিস্টেমে যেটা ভালো লাগছিল, কারণ ফার্স্ট সিস্টেমে তো ধরেন আমাদের 50% হয়ে গেছিল, যখন আবার আপনি ম্যাথ সার্জারি সেকেন্ড ইয়ারে এক্সাম দিলেন তখন মানে এই জিনিসটা একদম মাথার মধ্যে গেঁথে গেছিল, কারণ তখন তো আরো আপনি অনেক মানে ছিল। সিস্টেম ওয়াইজ যখন আপনারা এক্সাম গুলো নেন, তার মধ্যে আপনাদের কোয়েশন স্ট্যান্ডার্ড অনেক হাই ছিল। মানে আমি তো হচ্ছে অন্যগুলা থেকে দেখছিলাম, আর সত্যি কথা বলতে পারি আমি এক্সট্রা কোনো কোয়েশন প্র্যাকটিস করি নাই, আমি আপনাদের কোয়েশনে প্র্যাকটিস করছি। মানে রিপিট কট বা এগুলো আমি দেখি নাই, আমি জেনুইনলি বলতেছি। আমি চ্যাটজিপিটি থেকে কোয়েশন অ্যানালাইসিস করেছি, বাট আমি কোনো কোয়েশন পড়ি নাই। আমি আপনাদের কোয়েশন গুলো একবার পড়ছিলাম, পরে আমি আবার পড়ছি রেশনা, যখন হচ্ছে আপনারা সেকেন্ড লেয়ারে হচ্ছে কি করছিলেন আগের সিস্টেম গুলা। আমার কোয়েশনে আপনাদের গুলো অনেকবার পড়া হয়েছে, অ্যানালাইসিস করা হয়েছে। তো অনেকে বলে যে অনেক কোয়েশন আপনাকে পড়ে যাইতে হয়, বিষয়টা এরকম না। আমার মনে হয় কোয়ালিটির দিকে ফোকাস করতে হয়, যে আপনি যে সিস্টেমটা পড়তেছেন ওইটা আপনার ভিতরে আছে কিনা, নাকি আপনি মানে অনেক স্পিডে পড়ে যাচ্ছেন বাট আপনার ভিতরে এখনো পর্যন্ত কিছু নাই, এরকম একটা আর কি। কি কি টপিক থেকে প্রশ্ন আসছে যদি আমাদের একটু বলতেন। আমার এক্সামে আননোন টপিক আসছিল, বাট আমি ওই টপিক গুলাতে ওইভাবে সিরিয়াসনেস দেই নাই ভাইয়া, কারণ আমার কাছে মনে হয়েছিল যে আমি যদি এখন এই টপিক গুলা পেয়ে ঘাবড়ে যাই তাহলে আমি সামনে ফোকাস করতে পারবো না। তো আমার অনেকগুলো টপিকের নাম মনে নাই, বাট আমার যেটুকু মনে আছে আমার ম্যাটার্নিটি থেকে কোনো কোয়েশন করে নাই, বাট অ্যাডাল্ট হেলথ থেকে আমাকে অনেক কোয়েশন করছে, প্লাস হচ্ছে আপনার মেন্টাল হেলথ ছিল, মানে যেগুলো থেকে আমাকে কোয়েশন করছে আমার এগুলো মনে আছে। বাট আননোন টপিক গুলো ভাই আমি ভুলে গেছি, কারণ আমি ওগুলোতে ওই বেশি ওই রকম সময় দেই নাই। মানে আমি সর্বোচ্চ 3 to 5 মিনিট সময় দিয়েছিলাম, যেগুলো একদম মানে একদম বুঝি না। আর যেগুলো ধরেন সিস্টেম ধরতে পারছি ওগুলাতে আমি 2 to 3 মিনিট সময় দিয়েছি। আর আমার কাছে ছিল যদি আমি 85 শেষ করতে না পারি, আমি যাতে 150-র মধ্যে আমার হাতে ওই ধরনের সময়টা থাকে, ওইটা আমি মেন্টালি হচ্ছে প্রিপেয়ার নিয়েছিলাম। বাট আমাকে ইনফেকশন কন্ট্রোল থেকে কোয়েশন করছিল, মেন্টাল হেলথ থেকে, অ্যাডাল্ট সার্জারি এগুলো থেকে করছিল, ওইগুলা থেকে বেশি কোয়েশন করছে আমাকে। আর প্রায়োরিটিও ছিল পেডিয়াট্রিক থেকে সর্বোচ্চ মনে হয় 3টা কোয়েশন আমাকে করছে, আর ফার্মাকোলজি থেকে মনে হয় আমাকে 5টা কোয়েশন করছে। এর মধ্যে একটা কোয়েশন আমার মানে আননোন মনে হয়েছিল, ড্রাগ একটা, বাট বাকি 4টা যে ড্রাগ আসছিল আমার কাছে নোন ছিল, এবং আমার কাছে মনে হচ্ছে আমি 4টা পারছি। আচ্ছা, ওইরকম আপনি ছিল। পরীক্ষা দিতে গিয়ে দেখলেন বেশ কিছু প্রশ্ন আপনার আননোন আসছে, এবং আপনি আসলে কিভাবে সেই প্রশ্নগুলোকে ডিল করছেন, কি ট্রিক্স ইউজ করছেন আপনি? ফার্স্ট অফ অল ভাইয়া আমার মাথার মধ্যে ছিল যে 60 to 70% পাইলে তো আমি পাস, 100% তো আমার পক্ষে সম্ভব না যে আমি সবগুলা পারবো। তো আমার কাছে যখন হচ্ছে কোয়েশ্চেন গুলো আসতেছিল, তো নুমান ভাই আমাদের হচ্ছে আপনার ক্লাস 35-এ একটা ট্রিক্স শিখাই দিয়েছিল, যে যখন দেখবেন কোনো কিছু আননোন তখন আপনি সেফটির দিকে যাবেন। যদি আপনার মাথার মধ্যে কোনো কিছুই না থাকে, আপনি কোয়েশ্চেন করে দেখবেন কোনটা আপনার রুগীকে মানে বাঁচায় ফেলতেছে তাড়াতাড়ি, বা আপনি হচ্ছে সেফ নার্সের হচ্ছে ভূমিকা পালন করতেছেন। তো এক্সামে আমি মানে চেষ্টা করছি রিল্যাক্স থাকার, আর আপনাদের এক্সামের জন্য আমাদের যে পয়েন্টগুলো শিখাই দিয়েছিলেন ওইগুলো আমি ব্রেনের মধ্যে ইউটিলাইজ করতে চাইছিলাম, যে আমাকে এখন কাম ডাউন থাকতে হবে, আমি সব পারবো এটা এরকম তো বিষয় না, আর আমার নলেজ থেকে সব আসবে এরকম না, আমি এখন গেস করি, আমি তো একটা আননোন টপিক পেতেই পারি, তাই না? তো আমি তখন মানে কি করছি, এলিমিনেশন করছি, এবং এখানে দেখলাম যে ইম্পর্টেন্ট কি, যেটা আপনারা আমাদের এবিসি ছিল, মাসলো হায়ারার্কি যে কি ছিল, আমি সবকিছু অ্যাপ্লাই করছি, বাট ঠান্ডা মাথায়। যখন হচ্ছে আপনার আননোন টপিক আসছে, একটা জিনিস কি ভাইয়া, মনের মধ্যে তো একটা আশা ছিল যেহেতু আননোন টপিক আসতেছে পাস তো করতে পারি, নোন টপিক তো আসতেছে না। আচ্ছা, বাট এক্সামের ক্ষেত্রে ভাই একটা জিনিস কি, আমরা যতটা বলি না রিল্যাক্স, ওইখানে রিল্যাক্স থাকা যায় না, কারণ আপনার সাথে সবাই এক্সাম দিচ্ছে, তারপর আপনি যদি ব্রেক নেন ওইখানে আপনার 20 মিনিট চলে যায়, কারণ ওনারা আপনাকে চেকিং করে দেন আপনাকে বের করে আবার আপনি চেকিং হয়ে আবার ভিতরে ঢুকেন, 20 মিনিট কিন্তু ভাইয়া চলে যায়, ওটার একটা প্রেশার মাথার মধ্যে থাকে। আচ্ছা, আপনার পরীক্ষা দেওয়ার জন্য দেশের বাইরে গেলেন এবং পরীক্ষা দিয়ে আবার দেশে ব্যাক করলেন, এই যে টোটাল জার্নিটা, এটা আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে অনেক ভালো লাগছে ভাইয়া, কারণ আমি একটা নতুন জিনিস এক্সপ্লোর করতে পারছি, আর এক্সপ্লোরিং জিনিসটা আমার অনেক ভালো লাগে, যেটা আমি হচ্ছে এনক্লেসেও করছি। আপনাদের এটা পড়ছি ওটা আমি সবসময় প্রাইমারি রাখছি, বাট তারপরে আমি অন্যান্য যদি কোনো রিসোর্স দেখছি, আমি এখানে দেখলাম যে আমার যেটা পড়ছি
ওটার সাথে এটা কি মিলতেছে নাকি কোনো আননোন আছে। তো নতুন একটা কান্ট্রিতে যখন আমি গেছি ভাই, ওখানে কালচার, তারপরে ফার্স্ট টাইম আমি হচ্ছে বিমানে যখন উঠলাম, ওটা তো আমার জন্য ফার্স্ট টাইম ছিল, তো ওটার এক্সাইটমেন্ট জিনিসটা আলাদা কাজ করতেছিল। একটা পর্যায়ে আমাদের এনটিসিবিটি সাবস্ক্রিপশনটা ইউজ করছেন, রাইট? জি ভাই। এবং আপনি আপনি জানেন যে আমাদের আগে একটা ম্যানুয়াল সিস্টেম ছিল, এখন আমরা টোটালি অটোমেটিক সিস্টেমে চলে আসছি। তা আপনি নিজে অটোমেটিক সিস্টেমটা দেখলেন, আপনার কাছে আমাদের এই সিস্টেমটা কেমন লাগছে? আমার কাছে অনেক ভালো লাগছে ভাইয়া। আমার সবচেয়ে ভালো লাগছে, আমি আপনাদের ক্লাসে যেমন হচ্ছে ভালো করতাম, আমি আপনাদের যে হচ্ছে কোয়েশনে যেটা ছিল এখানে তো 5,000-এর মতো ছিল, আমি তো এত কিছু দিতে পারি নাই। কারণ আমার ওই যে আপনাকে বললাম, আমার মামা মারা যাওয়ার কারণে আমি কিছু এক্সাম দিতে পারি নাই, তো আমার তো পরে সময় চলে গেছিল। বাট আমি আপনাদের 15টা মনে হয় রেট দিছিলাম, এখানে একটা আমার রেট খারাপ হয়েছিল, ফেল করি নাই, বাট আমি খুব কষ্ট পাইছিলাম কারণ আমার সবগুলাতে আপনার 78 আমার 3টাতে মনে হয় 90 আপ করছিল। আপনাদের কোয়েশন আমি মানে এতটা ফেমিলার হয়ে গেছিলাম, আমার কাছে মনে হইতো না, অনেকে নাকি বলে যে আপনাদের 100 কোয়েশন দিতে পারে না, আমার কাছে মনে হইতো মানে যতটুকু আসুক আসুক সমস্যা নাই, মানে আমি ওদের সাথে খেলতাম। আমার হচ্ছে যে কোয়েশন গুলো খুব ইজি, মানে আপনাদের পড়ানো টপিক, ওইগুলোতে তো সময় লাগতো না, আমি কোয়েশন পড়তাম আর দাগাইতাম। তো ধরেন আমার সর্বোচ্চ 10 সেকেন্ডও আছে কোয়েশন, আমি তো দেখতাম যে কতটুকু মানে একটা কোয়েশন আমি পড়ছি। আর যেগুলো আননোন টপিক আসতো এগুলোতে 2 থেকে 3 মিনিট আমি সময় নিতাম, যে একটু ব্রেন স্টর্মিং করতাম যে কেমন কোয়েশনটা, আবার পড়তাম, পরে ভাবতাম যদি ভুল করে সমস্যা নাই, এটা সালাল পড়ে নিব, পরে নোট করে নিব। তো আপনাদের এটাতে আমি বলবো অন্যান্য সাবস্ক্রিপশন নেওয়ার দরকার নাই, যদি কারো হচ্ছে ডিটারমাইন থাকে যে এক্সাম দিবে, অ্যাটলিস্ট আপনাদের 40টার মতো তো আছে মক, ওইখানে 30টাও যদি সে দিতে পারে 5টা থেকে শুরু করে, ইনশাল্লাহ পাস করে আসবে। কিন্তু ওইটা মানে একটু সিরিয়াস ভাবে দিতে হবে, এমন না যে খালি স্কোর দেখার জন্য, যেটা ভুল করছে ওটাও যদি সে মানে অ্যানালাইসিস করে যে আমি কেন ভুল করছি, কন্টেন্টের জন্য নাকি আমি কোয়েশন বুঝি না। কারণ ভাই একটা জিনিস কি হয়, যেটা আমি অনেক সময় ফেস করছি, মানে অনেক কোয়েশন তো, আর আমরা তো ব্রেক নেই না যখন আপনাদের মক গুলা দিই, তো ব্রেন কি করে কোয়েশন বুঝতে পারে না, তখন হচ্ছে আপনার আমরা কোয়েশন জানি বাট আমরা অনেক সময় ভুল হচ্ছে দাগায় ফেলি। তো ওই জিনিসটা মাথায় রাখতে হবে, মানে কোয়েশনটা ভালো করে বুঝতে হবে অপশন পড়ার আগে। তো পরীক্ষা দিয়ে আসলেন, তাই না? পরীক্ষার হলে কম্পিউটারের মধ্যে যে ধরনের সেট আপ দেখতে পেলেন আপনি, আমাদের সাবস্ক্রিপশনের যে সেট আপে যারা এখন বর্তমানে কোর্স করতেছেন, পরীক্ষা দিচ্ছেন, সিমিলার সেট আপ কি নাকি কোনো ভিন্নতা আছে? না, সিমিলার, আপনাদেরটা যেভাবে হচ্ছে ওইখানে আপনার ক্যালকুলেট দেওয়া, ওদেরও সেম দেওয়া, টাইম সিমিলার। আপনাদেরটা তো আরো অনেক বেশি অনেক কিছু দেওয়া আছে যেটা ওইখানে দেওয়া নাই, ওইখানে জাস্ট 3টা জিনিস দেওয়া। এখন আমাদের আমাদের এখানে যদি কোনো একজন মানে পার্টিসিপেন্ট যারা হচ্ছে এনরোল করছেন, তারা আমাদের এখান থেকে ডে 1 থেকে যদি এক্সাম দেওয়া শুরু করেন, তাদের কি হচ্ছে পরীক্ষার হলে কোনো ডিফিকাল্টি ফেস করবে কিনা? যে সেট আপ তো সেম, রাইট? হ্যাঁ ভাইয়া, কোনো ডিফিকাল্টি ফেস করবে না যদি হচ্ছে আপনাদের এখান থেকে ফার্স্ট হচ্ছে। কারণ আমি তো ভাইয়া জাস্ট এটা বলবো, আমি তো বলতেছি আপনাকে যে আমি আপনাদের এখান থেকে জুলাই টু হচ্ছে ডিসেম্বর পর্যন্ত আমার যে প্রিপারেশন ছিল, আমি আপনাকে বললাম আমি এই প্রিপারেশন হচ্ছে পাস করে আসছি। পাস করার যে মুহূর্তটা, রেজাল্টের যে মুহূর্তটা, ভাই আমি যখন বাংলাদেশে এসে ল্যান্ড করছি তারপরে আমি রেজাল্ট পাইছি, আপনি আমাকে দিছেন, তখন আমি গাড়িতে ছিলাম। ফার্স্টে তো আমি আপনার ফোন দেখি নাই, আমি দেখলাম আপনার মেসেজ অভিনন্দন, আমার ফার্স্টে বিশ্বাস হয় নাই, আমি তখন আপনাকে কল দিয়ে বলতেছি যে ভাইয়া আপনি কি নামটা দেখছেন, কারণ আমার কি শিওর নাকি, তখন আপনি বুঝতে পারছেন, আপনি বলছেন আচ্ছা আপু আপনি রিল্যাক্স হন। আপনি যখন বলছেন তখন তো বিশ্বাস হয়েছে যে পাস করছি, বাট আমি ভাইয়া নিতে পারি না, আমি লিটারালি হচ্ছে শেভারিং করতেছিলাম তখন। মানে এই ফিলিংসটা মানে মনে হয় যে কেউ বাসায় প্রকাশ করতে পারবে না। আমি তো গ্রাম থেকে লেখাপড়া করছি, ফার্স্ট টাইম ঢাকাতে গিয়ে নার্সিং করছি, তো অনেক মানুষের এখনো পর্যন্ত ভাই, আর যেহেতু আমি সিলেটের, একটু ভাই আমাদের মধ্যে ধর্মীয় গুরামি বিষয়টা থাকে, তো মেয়েরা মানে কিছু জিনিস একটা অ্যাচিভমেন্ট করবে, ওইটা মানুষ এখনো পর্যন্ত মানতে পারে না। তো আমার আম্মুর জন্য এটা একটা চ্যালেঞ্জিং ছিল যে মেয়েদেরকে এখনো কেন বিয়ে শাদী করতেছে না, এখনো কেন হচ্ছে গিয়ে পড়াশোনার প্রতি এত মানে অ্যাম্বিশিয়াস। আমার আম্মুর জন্য জিনিসগুলো অনেকটা মানে ফেসিং ছিল আমাদের থেকেও বেশি, কারণ মানুষ বলতো কেন বিয়ে শাদী দিচ্ছ না, মেয়েদের বয়স হইতেছে, বাট উনি সবসময় বলতো আমার মেয়েদের যে স্বপ্ন ওটা আমি আমার দ্বারা যতটুকু সম্ভব আমি পূরণ করব। তো উনার তো ভাইয়া বলার বাসা না, আমি তো ওনাকে ফোন দিয়ে কান্না করে দিছি যে আম্মু আমি পাস করছি। আর উনি আমাকে এক্সাম যাওয়ার আগে বলছিল যে আম্মু তুমি অনেক চেষ্টা করছো, আমরা দেখছি, তুমি যদি পাস নাও করো তাও আমাদের কোনো কষ্ট নাই, কারণ তোমার ডিটারমিনেশন আমরা দেখছি। ওইটাও ভাই একটা বড় মানে আমার জন্য পাওয়া ছিল যে আমার মা বাবা আমাকে কোনো জিনিস ফোর্স করতেছে না যে তোমাকে পারতেই হবে এরকম। মানে আমি তখন লিটারলি কান্না করে দিছিলাম, কারণ আর আমার মামা মারা যাওয়ার পর আম্মু অনেকটা ভেঙে পড়ছিলেন, তো ওই জিনিসটা উনি মানে অনেকটা আনন্দিত লাভ করছে। আর একটা জিনিস আমি আপনাকে বলি ভাইয়া, আমার মামার স্বপ্ন ছিল উনি আমেরিকা যাবে, তো আমি যখন হচ্ছে এটা প্রিপারেশন আপনাদের তো শুরু করি, তো আমার যে শীট এগুলো ছিল ওইগুলো আমার মামা করে দিত। তো মধ্যে যখন হচ্ছে উনি অসুস্থ হইলো, আমার তো আবার দোকান থেকে করাইতে হয়েছে এগুলা, ওনার হচ্ছে এটা জিনিসটা আমি পাই নাই।
তো ওই জিনিসটা আরো বেশি আমার কি ছিল, আমি মানে এটার জন্য কান্না করছি যে আমার স্টাডিতে যে মানুষটা অনেকটা হেল্প করছে উনি নাই। আমাদেরকে বলছিলেন যে আপনি পরীক্ষা দিতে যাওয়ার যে অর্থের যোগানটা, এটার পিছনে একটা গল্প আছে, যদি আমাদেরকে শেয়ার করতে চান যদি আপনি। ভাইয়া যে আপনারা তো সবসময় বলে রাখেন যে আপনারা টাকা জোগাড় করে রাখবেন, টাকা জোগাড় করে রাখবেন, আমিও রাখছিলাম ভাইয়া, বাট সিচুয়েশনটা ওই রকম ছিল না, যেটা হচ্ছে খরচ হয়ে গেছিল। এমন একটা সিচুয়েশন ছিল যে আমার এক্সাম থেকে এটা আরো ইম্পর্টেন্ট জিনিস ছিল। তো আমি যখন এক্সাম দিব, আমি পরে ভাবছিলাম এক্সাম দিব না, পরে আপনি তো আমাকে বলছেন আপনি শেষ হারাই গেছেন, এই না সেই না। তো আপনার কথাগুলো অনেকটা আমার পিঞ্চ করতো যে আমি কি সত্যি হারাই গেছি, টপার আপনি বলতেন টপারও পাস করে না, ওইটাও একটা কাজ করতো যে আমি পাস করবো, যাতে ভাইয়া পরবর্তীতে বলে যে টপারও পাস করে। কিন্তু যখন হচ্ছে শুরু হইলো তখন এই যে আমার তখন তো 1 লাখ উপর হচ্ছে টাকা লাগতেছিল, আমার কাছে ছিল না। পরে আম্মু অনেকভাবে ট্রাই করছে জমি বিক্রি করার কি, বাট সিচুয়েশনের কারণে পারে নাই। পরে লাস্টে উনি কি করছে, যখন আমাদের সময় চলে আসছে, উনি ওনার গলার হার বন্দুক দিয়ে ভাইয়া আমাকে টাকা দিছে আর একজনের কাছ থেকে কর্জা নিছে। তো আমি 2টা জিনিস নিয়ে আমি এক্সামে গেছি ভাই।